আমরা কিন্তু দীর্ঘদিন থেকে এই শিক্ষকতার পেশায় নিয়োজিত হয়ে আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে তা উজাড় করে দিতে চাইছি। তাই ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, এই বিদ্যা বৈভব অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের বরণ করে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। আমি নিরুপম নাথ স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি মঞ্চে আসেন। আমি চন্দনা ম্যাডামকে অনুরোধ করছি। মাননীয় সভাপতি মহাশয়, বিচারক মণ্ডল এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্কের মঞ্চে আমরা এক দেশ এক নির্বাচন অর্থাৎ লোকসভা ও রাজ্যসভাগুলির নির্বাচনে একসঙ্গে করানোর নীতিপক্ষে আমিও আমার দল দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি যে ভারতের গণতন্ত্র আরো শক্তিশালী ও সবল হয়ে উঠবে এবং আমরা যদি একসাথে নির্বাচন করি দেশের আরো সুবিধা হবে। ওভার নির্বাচনী ব্যয়ের লাগাম টানবে। প্রতিবার আয়োজন করতে জনগণের কয়েক কোটি কোটি টাকা খরচ হয়। একসঙ্গে নির্বাচন হলে এই বিশাল ব্যয় বহুল অংশে কমানো সম্ভব হবে এবং সরকারের অর্থ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্র বিমোচনের মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। এক দেশের একবার নির্বাচন কার্যকর হলে বছরের প্রায় সময় সরকার উন্নয়নমূলক কাজে লাগাতে পারবে। এছাড়া শিক্ষক, পুলিশ, সরকারি কর্মচারীদের নির্বাচন দায়িত্বে নিয়োজিত থাকতে হয়। এর ফলে মূল কাজ বাদ দিতে হয়। সেই জন্যই আমি বলি যে নির্বাচন একসাথে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এক দেশে এক নির্বাচন ভারতের গণতন্ত্রকে আরো উজ্জ্বল করে তুলবে। ঘন ঘন নির্বাচন হলে দেশের বিভিন্ন ধরনের অসুবিধা হয়, যেমন আমাদের শিক্ষক শিক্ষিকারা সেই নির্বাচনের দায়িত্ব পালন করতে হয় এবং পুলিশরাও তাদের নির্বাচনের দায়িত্ব পালন করতে হয়। মাননীয় সভাপতি মহাশয়, বিচারক এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই প্রতিযোগিতার মূল টপিক হল এক দেশ এক নির্বাচন এবং আমিও আমার দল এর পক্ষে অবস্থান করেছি। আমার প্রতিপক্ষ সম্মানিত প্রতিপক্ষ যে কথাটা বলেছেন সেটা আমি মানি, কেননা আমরা আমাদের স্কুলের অনেক পড়াশোনার ক্ষতি হবে। তাছাড়া আমাদের বিভিন্ন জিনিসের ক্ষতি হবে, পড়াশোনা লেখাপড়ার অনেক ক্ষতি হতে পারে। তার জন্য উন্নয়নের মূলক কাজে গতি আনতে ঘন ঘন নির্বাচনের কারণে নির্বাচন আচরণবিধি চালু হবে। এই সময় করে সরকারের নীতি নির্ধারণ হয়ে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা আসে। এক দেশ ও এক নির্বাচন কার্যের ফলে বছরের বেশিরভাগ সময় সরকার নির্বিঘ্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে পারে, যা দেশের অগ্রগতির জন্য পরিহার্য। নমস্কার। জ্যোতিষডিঙ্গা হাই সেকেন্ডারি স্কুলের এক নির্দিষ্ট ছাত্র। প্রতিপক্ষ বিরোধীরা যা বলছে তা আমরা মেনে নিতে পারছি না, কারণ এক দেশ এক নির্বাচন। এক দেশ এক নির্বাচন যে বলেছেন তা এক দেশ এক নির্বাচন তাদের একবারে নির্বাচন হলে হবে না, কারণ যদি মন্ত্রিসভা কোনোদিনও চলে যায় তাহলে তার দেশ অস্বাধীন হয়ে যাবে। তখন কে দায়িত্ব নেবে? তখন তো আমাদেরও কিছু হবে না, মন্ত্রিসভায় সবই চলে যাবে। নমস্কার। বারবার নির্বাচন একসাথে নির্বাচন হলে যে সরকার যে টাকা বাঁচাবে সেই টাকা আমাদের দেশের বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবে। সরকার সেই টাকা দিয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবে। একসাথে নির্বাচন হলে আমাদের পড়াশোনারও ক্ষতি হবে না এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও ভালো নির্বাচনে বিরত থাকতে হবে না এবং পুলিশরাও থাকতে হবে না। বক্তৃতা দেওয়ার বিষয়ে তো আমার ভালো নলেজ নাই, তবে বিতর্ক আমি অ্যাসেম্বলি পার্লামেন্টে যে বিতর্ক দেখি তোমরা নিজেরাও দেখবে, সরকার পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে যে যখন একটা বিল সরকার যখন একটা বিল উত্থাপন করে তখন যে বিতর্ক হয়, বিতর্ক মানে সরকার যে কাজটা করতে চায়, বিল আনতে চায়, এটা নিয়ে যে সংসদে যে চর্চা হয়, মানে বিতর্ক যে হয়, এটা খুব ইন্টারেস্টিং। বিতর্ক থেকে মানে বিতর্ক করার প্রয়োজন কেন? বিতর্ক হলো প্রমাণ, এই জিনিসের প্রমাণ যে আমরা সভ্য হয়েছে, আমরা মারামারি না করে
আলোচনায় বসতে পারি, যুক্তিতর্ক নিয়ে আমরা বসতে পারি যে কোনো একটা কাজ সরকার যখন করতে চায় এটার পিছনে প্লাস কি আছে মাইনাস কি আছে এটা আমরা মানে সরকার আর বিরোধী পক্ষের ডিবেট থেকে আমরা বুঝতে পারি। সরকার তো সবসময় প্লাসই দেখাবে, বিরোধীরা মাইনাস দেখাবে, নেগেটিভটা দেখাবে। দুইটা জিনিস কনসিডার করে যদি ফাইনালি যদি সরকার স্টেপ নেয় তখন স্টেপটা ভালো হয়, তখন এটা কল্যাণকারী হয়। আমাদের দেশ হলো একটা ডাইভার্সিটির বৈচিত্র্যময় দেশ। সেই দেশে সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের যে পদক্ষেপ এটার পিছনে মানে যুক্তি থাকে, কিন্তু ওই পদক্ষেপের বিপক্ষেও কিছু যুক্তি থাকে। এই যুক্তিগুলো শুনতে লাগে। আর ঠিক আছে, আমি আজকের ডিবেটে যারা অংশগ্রহণকারী আমি একজন জাজ হিসেবে বলতে চাই যে পক্ষে যারা ছিল ওরা ভালোভাবে প্রিপেয়ার করে আসছে, বিপক্ষের যারা ওরা একদম প্রিপেয়ার করে আসেনি, ওরা জাস্ট বিরোধিতা করেই গেছে, কিন্তু বিরোধিতা করার কোনো যুক্তি নেই। পক্ষে যারা বলেছে ওদের কাছে অনেক যুক্তি ছিল। তো যারা নেক্সট টাইম বিরোধিতা করতে আসবে যুক্তি নিয়ে আসবে, ভালোভাবে স্টাডি করে আসবে, এটাই বলতে চাই। ঠিক আছে, নির্বাচন এটার পক্ষে যুক্তি হলো যে একসাথে যদি নির্বাচন হয়ে যায় তখন সারা মানে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটাকে বলে ফেডারেল স্টেট অফ ফেডারেল গভর্নমেন্ট, মানে সেন্ট্রালি একটা গভর্নমেন্ট আছে কিন্তু প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা গভর্নমেন্ট আছে। ঠিক আছে, তো একসাথে যদি ইলেকশন হয়ে যায় তো গভর্নমেন্টের অনেক টাকা বাঁচে, অনেক ম্যান পাওয়ার, মানে আমরা যারা টিচার যারা ডিউটিতে যাই, যারা পুলিশ পার্সোনেল আছে যারা ডিউটিতে যায়, তখন ওদের যে নিয়োজিত যে কাজ ওই কাজটা বাধাগ্রস্ত হয় না। এটা সরকারের যুক্তি। বিপক্ষের যুক্তি হলো যেহেতু দেশটা ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে ডাইভার্সিটি এত বেশি, জিওগ্রাফিক্যাল কন্ডিশন, কোন জায়গাতে একটা সময় দেখা যায় মোটামুটি ভীষণ ঠান্ডা, একটা প্রান্তে দেখা যায় ভীষণ গরম, একটা প্রান্তে দেখা যায় যে অনেক বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, আরেকটা প্রান্তে দেখা যাচ্ছে যে ঠিক আছে মানে আবহাওয়া ঠিক আছে। তো একসাথে নির্বাচন করার এই একটা সমস্যা হতে পারে যে ওই এমন একটা সময় বের করা যে সময়ে কোনো জায়গাতে কোনো প্রতিকূল পরিস্থিতি নেই, এরকম হওয়ার সম্ভাবনাও কম। কারণ দেশটা যেমন আমরা যদি উত্তর দিকে যাই কাশ্মীর, হিমাচল প্রদেশ, এখানের জলবায়ু আবহাওয়া, আমরা যদি দক্ষিণে যাই ওইখানে আলাদা, যদি আমরা পূর্ব পশ্চিম যদি দেখি তখন আলাদা। তো একসাথে নির্বাচন করা, তারপরে এই যে প্রস্তাব যেটা, এই প্রস্তাবের মধ্যে একটা প্রবলেম আছে যেটা আমি পার্সোনালি দেখছি। তো যদি 5 বছরের মধ্যে যদি সরকার পড়ে যায় তখন কি হবে, গভর্নমেন্ট একটা আনএক্সপায়ার্ড মানে টার্মের জন্য, মানে রিমেইনিং 2 বছরের জন্য আবার ইলেকশন করাবে। তার মানে কি আবার 2 বছর কমপ্লিট হয়ে গেলে আবার ইলেকশনে আবার যখন একসাথে হবে তখন আবার ইলেকশন হবে। তার মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কিন্তু ইলেকশনের যে এই যে বারবার ইলেকশনের যে ঝামেলাটা এটা পুরোপুরি কিন্তু মিলছে না। মাঝখানে কিন্তু ইলেকশন করতে লাগবে যদি কোনো একটা সরকার তার টার্ম পুরা করতে পারে না। যদি সরকার যদি ফ্লোর টেস্টে হেরে যায় তখন মাঝখানে কিন্তু একটা মানে রিমেইনিং টার্মের জন্য ইলেকশন করতে হবে। তো 5 বছর পরে পরে যে ইলেকশন এটা কিন্তু এরকম হবে না, মাঝখানে কিন্তু কোনো না কোনো জায়গাতে ইলেকশন করতে হবে। তো আমার মতামত আমি এটাই বললাম। আমিও পলিটিক্যাল সায়েন্সের মানুষ না, যতটুকু আমার সাধারণ নলেজ থেকে এটা বললাম। সময় আমাদের সামনে উপস্থিত কচিকাচারা, আমার সম্মানিত সতীর্থ মণ্ডলীবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় বাচস্পতি মহাশয় এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই আমার অতি আদরের ছাত্রছাত্রীবৃন্দ, ডিবেট শিক্ষার একটা অঙ্গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তো খুব একটা জমে উঠেনি ডিবেটটা, কারণ এখানে খণ্ডন হয়নি, একতরফা বলা হয়েছে। সেটা আমাদেরও হয়তো আমরা ঠিকভাবে তাদেরকে তৈরি করতে পারিনি, কারণ ক্রস করতে হয়। ওরা যে একটা পয়েন্ট উঠালো, একটা কথা বললো, বিরোধী পক্ষ একটু জোর দিয়া এটাকে খণ্ডন করতে হয়, এবং এই খণ্ডন যদি তুমি ঠিক মতো করতে পারো মার্ক তোমার ঝুলিতে আসবে কিন্তু। সুতরাং যে কাজটা এখানে হয়নি। আর আরেকটা জিনিস দেখলাম, তোরা এখানে এসেছো পক্ষে এবং বিপক্ষে, একবারের জন্য আর মাথা কেউ তুলনি, কিন্তু মধ্যে মধ্যে মাথা তুলতে হয় কিন্তু, যে এইরকম একটা মাথা নিচু করে তোরা পড়লে আর মাথা উঠালে না। এখনই যদি মাথা ডাউন থাকে সারা জীবন তো থেকে গেল,
তো আমি আমার কচিকাচাদের আমার প্রিয় ছাত্রদের অনুরোধ করবো এখনই একটু মাথা উঠিয়ে নিজের মধ্যে কনফিডেন্স রেখে সৎ সাহস রেখে দৃঢ়তা রেখে দৃঢ় মনোবল রেখে কথা বলবে এবং যা বলবে সেটার মধ্যে সেই বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা বলছি ঠিক বলছি। সেই কনফিডেন্স দিয়ে কথা বলবে, তখন দেখবে অটোমেটিক মাথাটা উপরে উঠে যাবে। আর পুরোপুরি মুখস্থ না করে পয়েন্টগুলো দেখা করেই মাথাটা উঠিয়ে তুমি বলবে যে আমার প্রতিপক্ষ বক্তা যে কথাটি বললেন তিনি হয়তো সেই টপিকটাই বুঝতে পারেননি, তিনি যে কথাটি বলেছেন সেটা তো আমার পক্ষেই এসে গেল। এইভাবে তোমরা খণ্ডন করবে, তখনই তোমরা সাকসেসফুল হবে। তো যাই হোক, আমি যদি আমার নিজের কথা বলি তাহলে এখানে এক দেশ এক নির্বাচন, এটা সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি মুখ দিয়ে প্রথমে এই কথাটা বের হয়েছে। এটা কিন্তু সময় অনেকটা বেঁচে যায় এবং কথাটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। অনেক সময় বাঁচে, অনেক টাকা পয়সাও বেঁচে যায়, একসঙ্গে ঝামেলা শেষ হলো। তাছাড়া যারা মানে এমপ্লয়ি আছে, সরকারি কর্মচারী, তাদেরও পরিশ্রমটা লাঘব হয়ে যায়, একবারে কাজ শেষ হয়ে গেল। যারা সেই ভোট কর্মী আছে তাদের বড় কষ্ট হয়। এই কষ্টটা একবারে বারবার এটা আসে, যেমন আমার শ্রদ্ধেয় সুভাষ স্যার বলেছেন উপনির্বাচন অনেক সময় হয়, সেটাতেও কষ্ট। এটা যদি আমরা একবারে শেষ করে দিতে পারি তাহলে আমার ব্যক্তিগত মতটা বোধহয় ভালো হবে। আবার বিপক্ষের দিকেও কথা আছে, দেখুন এত বড় দেশ, এত বেশি জনসাধারণ, আমরা যদি 1000 ছাত্র একটা হলে বসে যদি একটা ক্লাস করাই, একটা কাউন্সিলিং করে, একটা ডেমনস্ট্রেশন দেই, যতটুকু কষ্ট হবে বোঝাতে গিয়ে সে জায়গাতে 100 জন মানুষকে যদি আমরা কাউন্সিলিং দেই, ডেমনস্ট্রেশন দেই, অতটুকু সুবিধা হবে। সুতরাং বুঝেই যাচ্ছে যে আমরা যদি এটা পাঠ করি সময় যদি সময়টাও ডিভিশন করি, লেবারটাও ডিভিশন করি, তাহলে সেই দিক দিয়েও বেনিফিট আছে। কিন্তু আমার ব্যক্তিগত কথা হলো পক্ষেরটাই ভালো হবে, এক দেশ এক নির্বাচন। তো আমি ছাত্রছাত্রীর কাছে আমি অনুরোধ রাখবো, তোরা পরবর্তীতে যখন আবার ডিবেটে অংশগ্রহণ করবে, তোরা খুব সুন্দরভাবে, খুব প্রাঞ্জল ভাষায়, কনফিডেন্স নিয়ে, দৃঢ়তা নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে, সৎ সাহস নিয়ে যা বলবো আমি ঠিকভাবে বলবো এবং খণ্ডন করার চেষ্টা করবে এবং টপিকটা সম্বন্ধে ভালো করে বুঝে নেবে। সাবজেক্ট ম্যাটারটা, বিষয়টা কি, স্যারদের কাছ থেকে, ম্যাডামদের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে তোরা মাইক্রোফোনে আসবে, তখন তোরা সঠিকভাবে বলতে পারবে, তোরা খুব ভালো নম্বর পাবে। কারণ ভবিষ্যতে যখন তোরা বড় হবে, এইভাবে তোদের কথা কিন্তু অনেক বলতে হবে। শুধু কলম দিয়ে লিখে ফার্স্ট ডিভিশন পেলে হবে না, তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। সেই ইন্টারভিউর একটা বড় অংশ হলো এই যে আমরা ডিবেট করছি, কুইজ করছি। সুতরাং কথা বলার সাহস এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ টু ফেস somebody for discussion or consultation, that is the meaning of interview। কথা বলার যে যোগ্যতা এবং সঠিকভাবে, প্রাঞ্জলভাবে, টু দি পয়েন্ট, প্রাসঙ্গিকভাবে কথা বলার যে দক্ষতা, সেটা বড় গুরুত্বপূর্ণ। সুতরাং এই বয়সে ক্লাস 9, 10, 11, 12 থেকেই শুরু করো। তারা সঠিকভাবে, প্রাঞ্জল ভাষায়, শুদ্ধভাবে এবং প্রাসঙ্গিকভাবে কথা বলার যথার্থতা এখনই তারা আয়ত্ত করো এবং আজকের দিনে প্রমিস করো আমরা নেক্সট এই মঞ্চে যখন আমরা ডিবেট করব, তখন যেন আমরা আরো ভালোভাবে করতে পারি। কথাটা বলার অর্থ এই নয় যে তোরা কিছুই পারোনি, তোরা যে এখানে এসেছো, মাইক্রোফোনে দুটি কথা বলেছো, সেটার জন্যই আমি তোদেরকে অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তোরা জীবনে আরো বড় হও, আরো সুন্দরভাবে তোরা পরবর্তী জীবনে ইন্টারভিউ ফেস করো, বিভিন্ন স্থানে স্পিচ দেও, বক্তৃতা দেও, বড় হও, মানুষ হও, এই কথা আমি তোদেরকে আবার আমি জানাচ্ছি। আর আমার চিরাচরিত নিয়ম একটা, আমি তোদেরকে একটা অনুরোধ করছি, আমি 2টা শব্দ বলবো, তোরা একটু আমার সঙ্গে শেয়ার করবে তো? অংশগ্রহণ করেছো আজকের এই বিতর্ক প্রতিযোগিতায়, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমার সম্মানিত সতীর্থ মন্ডলীকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকের যে বিতর্কের বিষয় ছিল, সেই বিতর্কের বিষয় ছিল এক জাতি এক নির্বাচন। তো আমাদেরকে উভয় পক্ষের যারা আছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমি জানাচ্ছি। আমাদের
যে কোনো জিনিস করতে করতে শিখতে হয়। আমরা উভয় পক্ষের বিপক্ষে হোক এবং পক্ষে হোক, তোমরা ভালোই বলেছ, আগামীতে আরো ভালো বলবে। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি আজকে এই বিষয় সম্পর্কে বলতে গিয়ে আমি দু একটি কথা বলবো, আমি আপনাদের সময় নেব না। তো আজকের যে বিষয় ছিল এক জাতি এক নির্বাচন, সেটা কি, সেটা বলতে আমরা কি বুঝি? তো সাধারণত এক, সেটার অর্থ হলো এক যুগে নির্বাচন, যা এক জাতি এক নির্বাচন নামে পরিচিত। এবং এই এক জাতি এক নির্বাচন, সেটার অর্থ হলো সমস্ত দেশে একসাথে, সেটা রাজ্যসভা হোক, গণপরিষদ হোক, স্থানীয় সংস্থা। স্থানীয় সংস্থা বলতে আমরা কোনগুলা বুঝি? পৌরসভা, পঞ্চায়েত, এগুলা নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়। তো সেটার বিষয়ে বলতে গেলে আরো অনেক ইতিহাস আছে, তো আমরা সেটা এত বিশদভাবে আমরা সেটা বলতে চাইছি না। তো এই নির্বাচন একসাথে নির্বাচন করতে গেলে কিছুটা চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়। যেমন এই নির্বাচন যদি কার্যকর করতে হয়, তাহলে সেটা কয়েকটি ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, কয়েকটি ধাপও আছে। সেগুলা প্রথম ধাপটা হচ্ছে যে রাজ্য বিধানসভা বা জনসভার জন্য একযোগে নির্বাচন পরিচালনা করা। দ্বিতীয় স্টেপ বা ধাপ যেটা হচ্ছে, সেটা পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন এবং জনসভার সাথে সেটা সমন্বয় করা, যাতে জনসভা এবং রাজ্যসভা অনুষ্ঠান 100 দিনের মধ্যে পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করা যায়। এবং এই যে ঘটনা যেগুলো আছে, সেগুলা সম্পন্ন করার জন্য কমপক্ষে অর্ধেক রাজ্যের সেটা অনুমোদনের প্রয়োজন আছে। তাছাড়া